মার্গারেট এলিজাবেথ নোবেল, যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের শিষ্যা হয়ে ভারতে আসার পর ওনার নাম হয় সিস্টার নিবেদিতা। তো তিনি 1910 সালে একটা বই প্রকাশ করেছিলেন। বইটার নাম ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম। এখানে মাস্টার বলতে স্বামী বিবেকানন্দের কথা বলা হয়েছে। তো তিনি স্বামী বিবেকানন্দকে গুরু হিসেবে বা মাস্টার হিসেবে গ্রহণ করেছিলেন এবং তার সঙ্গে থাকাকালীন সিস্টার নিবেদিতার যা অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাগুলোকে নিয়ে তিনি একটি বই প্রকাশ করেছিলেন। বইটার নাম ছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম। ওই বইতে মোট 27খানা চ্যাপ্টার আছে। তো তার মধ্যে 8 নম্বর চ্যাপ্টার আছে অমরনাথ। এই চ্যাপ্টারটাকে আমাদের ক্লাস 11-এ যে নতুন সেমিস্টারের সিলেবাসটা হয়েছে, ফার্স্ট সেমিস্টারে যে 3খানা গদ্য আছে তার 3 নম্বর গদ্য বা থার্ড প্রোজ হিসেবে এই অমরনাথ এই খণ্ডটাকে রাখা হয়েছে। তো আমরা আজকে পড়ে নেব এই অমরনাথে কোন অভিজ্ঞতার কথা সিস্টার নিবেদিতা বলেছেন বা বিবেকানন্দকে নিয়ে কি বলেছেন। অ্যাকচুয়ালি অমরনাথ গুহার নাম তোমরা সবাই শুনেছ। হিমালয়ের শৃঙ্গে অমরনাথ যে গুহাটা রয়েছে, যেখানে শিবলিঙ্গ বর্তমান রয়েছে, হিন্দুদের কাছে ওটা একটা তীর্থযাত্রা, তীর্থস্থান একটা। যে অমরনাথে গিয়ে শিবলিঙ্গ দর্শন করলে নাকি সাক্ষাৎ ভগবানের দর্শন পাওয়া যায়। তো সেই অমরনাথ যাত্রা করেছিলেন স্বামী বিবেকানন্দ, সঙ্গে সিস্টার নিবেদিতাও গিয়েছিলেন। সেই অভিজ্ঞতার কথা আমরা এই খণ্ডের মধ্যে পড়ব। তা দেরি না করে আমরা টেক্সট পড়া শুরু করছি। অমরনাথ, রিটেন বাই সিস্টার নিবেদিতা। It was in the course of an open-air meal in the Mughal Gardens at Achhabal that the Swami suddenly announced that he would go to Amarnath with the pilgrims and take his daughter with him. তো ইট ওয়াজ ইন দ্য কোর্স অফ অ্যান ওপেন এয়ার মিল। এই ওপেন এয়ার মিল মানে কি? মানে খোলা আকাশের নিচে বসে খাবার খাওয়া, মানে যেটা আমরা নর্মালি পিকনিকের সময় খাই। তো সে কোনো একটা পিকনিক বনভোজন চলছিল। সেটা কোথায় হয়েছিল? মুঘল গার্ডেন। মুঘল গার্ডেন একটা বাগানের নাম, যেটা মোগল সাম্রাজ্যের সময়ে গড়ে উঠেছিল। অ্যাট আচ্ছাবল, আচ্ছাবল একটা কাশ্মীরের একটা উন্নত শহরের নাম আচ্ছাবল। তো সেই আচ্ছাবলের যে মুঘল গার্ডেন, সেখানে আমরা একদিন খোলা আকাশের তলায় বসে পিকনিক করছিলাম বা খাচ্ছিলাম। সেই সময়ে দ্য স্বামী সাডেনলি অ্যানাউন্স দ্যাট, মানে স্বামী বিবেকানন্দ হঠাৎ করে ঘোষণা করলেন যে হি উড গো টু অমরনাথ উইথ দ্য পিলগ্রিমস, যে তিনি অমরনাথ যাবেন তীর্থযাত্রীদের সঙ্গে। এই কথা ঘোষণা করলেন স্বামী বিবেকানন্দ। অ্যান্ড টেক হিজ ডটার উইথ হিম, এবং তার মেয়েকে তিনি সঙ্গে নেবেন, তার কন্যাকে তিনি সঙ্গে নেবেন। এবার তোমরা সবাই জানো স্বামী বিবেকানন্দ বিয়ে করেননি, তার কন্যা করতে গেল, মেয়ে করতে গেল। অ্যাকচুয়ালি সে মেয়ে বলতে সিস্টার নিবেদিতার কথা বলা হচ্ছে। তাহলে একদিন আচ্ছা বলে মুঘল গার্ডেনে বসে দুপুরবেলা পিকনিক চলছে, আর সেই সময় স্বামীজি হঠাৎ ঘোষণা করলেন যে তিনি তীর্থযাত্রীদের সঙ্গে অমরনাথ যাত্রা করবেন এবং তার কন্যাকে সঙ্গে নেবেন। উইদিন আওয়ার লিটিল পার্টি, আমাদের যে দলটা বসে খাচ্ছিলাম আমরা, খুব একটা বড় দল নয়, 10-12 জনের টিম একটা। তো সেই ছোট্ট দলের মধ্যে দেয়ার ওয়াজ টু মাচ ফিলিং অফ ডিলাইটেড কনগ্রাচুলেশন, এবং সবাই আনন্দে একে অপরকে অভিনন্দন জানাচ্ছিল। অমরনাথ যাত্রা হবে, ছোটোখাটো যাত্রা নয়, বেশ আনন্দের পরিবেশ। তো সকলে সকলকে অভিনন্দন জানাচ্ছিল। ফর এনি অবস্টাকল টু বি পুট ইন দ্য ওয়ে অফ দ্য ফরচুনেট মেম্বার, এবং সকলে এতটাই আনন্দিত ছিল যে এই যে সৌভাগ্যবান নতুন সদস্য যুক্ত হলো, কে? সিস্টার নিবেদিতা। তো তার এই যোগদান করাতে কারো কোনো আপত্তি হলো না, কেউ কোনো বাধা দান করলেন না। অ্যান্ড এডেড দাস, এইভাবে সম্মতি নিয়ে, এডেড মানে সম্মতি, কার সম্মতি না? অ্যাজ ওয়েল এজ বাই দ্য স্টেট অফিসার ইন চার্জ অফ দ্য জার্নি, রাজ্যের একজন অফিসার মানে সরকারি আধিকারিক যিনি এই ভ্রমণে মূল দায়িত্বে থাকবেন, তার সম্মতি নিয়ে প্রিপারেশনস ওয়েন্ট ফরওয়ার্ড ফর দিস ইউনিক এক্সপেরিয়েন্স। এই যে একটা অসাধারণ অভিজ্ঞতা হবে, অমরনাথ যাত্রা করা হবে, এই অসাধারণ অভিজ্ঞতা অর্জনে প্রস্তুতি কমপ্লিটলি পুরোদমে চলতে লাগলো। কাশ্মীর সিমড ইন দোজ উইকস টু বি ফুল অফ পিলগ্রিমস। এবার যে সময়ে এই আয়োজনটা হচ্ছে বা যাওয়ার প্রস্তুতি চলছে, ওই সময়টা কাশ্মীরে কিন্তু তীর্থযাত্রীদের ভিড় দেখা যায়, মানে গোটা কাশ্মীরটা তীর্থযাত্রীতে ভরে যায়। কারণ সবার একটাই উদ্দেশ্য থাকে, কাশ্মীর থেকে শুরু করে ওরা অমরনাথ যাত্রা করবে। তো কাশ্মীরে ওই সময়টা ভিড় বেশি থাকে, তীর্থযাত্রীদের ভিড় থাকে। উই লেফট আচ্ছাবল অ্যান্ড রিটার্নড টু আওয়ার বোটস অ্যাট ইসলামাবাদ। তো আমরা আর দেরি করলাম না, আমরা আচ্ছাবল ত্যাগ করলাম, ওই শহরটা ত্যাগ করলাম, এবং আমরা আমাদের নৌকায় ফিরে এলাম, যে নৌকা আমাদের ইসলামাবাদে রাখা ছিল। ফর ফাইনাল অ্যারেঞ্জমেন্টস, মানে শেষ প্রস্তুতি বা ফাইনাল আয়োজনগুলো করার জন্য। অ্যান্ড এভরিওয়্যার উই স দ্য মার্চ অফ গ্যাদারিং হোস্টস, এবং সর্বত্রই আমরা দেখতে পাচ্ছিলাম বেশ জনতার দল, তীর্থযাত্রীরা এক এক জায়গায় সব জড়ো জড়ো হয়ে আছে, এবং ওরা সবাই অমরনাথ যাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। ইট ওয়াজ অল ভেরি কোয়াইট, তবে সকলে খুবই শান্ত ছিল। অ্যান্ড অর্ডারলি, এবং সাজানো গোছানো। অ্যান্ড পিকচারেক্স, এবং দৃশ্যটাকে বেশ ছবির মতো মনে হচ্ছিল। তাহলে শান্ত, নিস্তব্ধ, সাজানো গোছানো এবং ছবির মতো দৃশ্য ছিল সেখানে। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, কারণ এই অমরনাথ যাত্রা বরাবরই কিন্তু একটা বেশ শিহরণ জাগানোর মতো, কারণ 2 থেকে 3,000 লোক একসঙ্গে যাত্রা করে, এবং এই যাত্রা তার একদিনে শেষ হবে না, 3 দিন 4 দিন 5 দিন ধরে যাত্রা হবে। যেখানে যেখানে সন্ধ্যা হবে সেখানে তাঁবু ফেলা হবে, তাঁবুতে রাত কাটাতে হবে। 2 or 3,000 পিপল উড এনক্যাম্প ইন এ ফিল্ড, তো 2 থেকে 3,000 লোক
তো তারা সবাই কিন্তু কোনো একটা মাঠে রাতে তাঁবু দেবে অ্যান্ড লিভ ইট বিফোর ডন, এবং ভোর হওয়ার আগেই তারা ওই তাঁবুটাকে ছেড়ে ওখান থেকে বেরিয়ে যাবে, তাঁবুর জিনিসপত্রগুলোকে ব্যাগে গুছিয়ে নিয়ে, উইথ নো ট্রেস অফ দ্যার অকুপেশন। এবং গোটা রাত 2 থেকে 3 হাজার লোক একটা উপত্যকায় কাটিয়েছে, এবং সকালবেলা যখন তারা সেখান থেকে চলে যাবে ওই গোটা উপত্যকায় তাদের কোনো চিহ্ন বা কোনো লক্ষণ পড়ে থাকবে না। সেভ দ্য অ্যাসেস অফ দ্য কুকিং ফায়ার্স, শুধুমাত্র তাদের রান্নার যে সরঞ্জাম, রান্নার যে ছাই, ওই ছাইটুকু ছাড়া। তো এটা রীতিমতো একটা বেশ ভাবার মতো বা শিহরণ জাগানোর মতো একটা দৃশ্য, যে 2000 থেকে 3000 লোক একটা জায়গায় সন্ধ্যাবেলা তাঁবু দিচ্ছে, গোটা রাত কাটাচ্ছে, এবং সকালবেলা তারা সমস্ত তাঁবুর জিনিসপত্র গুছিয়ে নিয়ে আবার পাড়িয়ে দিয়ে দিচ্ছে, আর সেখানে কোনো চিহ্ন নেই, কোনো লক্ষণ নেই, শুধুমাত্র রান্নার ওই ছাইটুকু ছাড়া, কাঠের জ্বালানি ছাইটুকু ছাড়া। আর আমাদের গ্রামাঞ্চলে আমরা কি দেখতে পাই, কোথাও মেলা টেলা হলে কি হয়, মেলা শেষ হয়ে যাওয়ার পরেও 15 দিন পরেও আমরা মেলার মাঠে নোংরা দেখতে পাই। আর এখানে তারা তাঁবু গাড়ি পরের দিন ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, আর ভোরবেলা তুমি কোনো লক্ষণই পাবে না, মানে কেউ বলতেও পারবে না যে আগের দিন রাতে এখানে 3000 লোক ছিল। বেশ দারুণ না? দে ক্যারিড এ বাজার উইথ দেম, এবং তার মধ্যে এই তীর্থযাত্রীদের মধ্যে কিছু লোক থাকে যারা ব্যবসায়িক সম্প্রদায়ভুক্ত, তারা কিন্তু তাদের তাঁবুর জিনিসপত্র সহ বা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র সহ বাজারের কিছু জিনিস তারা ব্যাগের মধ্যে লুকিয়ে রাখবে, ব্যাগের মধ্যে বয়ে নিয়ে যাবে। অ্যান্ড অ্যাট ইচ হল্টিং প্লেস, এবং এক একদিন সন্ধ্যা নামা মানে এক এক জায়গায় তাঁবু দেওয়া হবে, তাহলে এক একটা জায়গা হচ্ছে এক একটা থামার জায়গা, হল্টিং প্লেস। আর এক একটা থামার জায়গাতে দ্য পিচিং অফ দ্য টেন্টস, তারা তাঁবু পাতাবে, অ্যান্ড দ্য ওপেনিং অফ শপস, এবং দোকানটা পট করে মেলে ফেলবে, এবং সেই দোকানে তারা কিছু কিছু জিনিস বিক্রি করবে। কারণ যারা তীর্থযাত্রায় গেছে তারা কিছু কিছু জিনিস সঙ্গে নেয়নি, ওইখানে আচমকা তাদের কেনার দরকার পড়বে, এবং এই সমস্ত লোকেরা তাদেরকে বেশি দামে বিক্রি করবে, ফলে তাদের ছোটোখাটো একটা ব্যবসা হয়ে যাবে। তারা দোকানটা মেলে ধরবে। অ্যান্ড টুক প্লেস উইথ ইনক্রেডিবল র্যাপিডিটি, এবং এই সমস্ত কাজ হবে ইনক্রেডিবল র্যাপিডিটি মানে অবিশ্বাস্য দ্রুততার সাথে, মানে এত কুইকলি কাজ হবে, মানে ভাবাও যায় না যে একটা পাহাড়ি এলাকায় গিয়ে এত দ্রুত 2 মিনিটের মধ্যে দোকান পাতিয়ে ফেলা, 2 মিনিটের মধ্যে জিনিসপত্র বিক্রি করে দেওয়া, এই সমস্ত কিছু অসম্ভব দ্রুততার সঙ্গে কাজ হতে থাকবে। অর্গানাইজেশন অ্যাপিয়ার টু বি ইনস্টিংটিভ, এই সমস্ত আয়োজনগুলোকে দেখে মনে হবে যেন সবই সহজাত, মানে এরা যেন রোজ রোজ এই কাজটা করতে করতে অভ্যস্ত। ইনস্টিংটিভ মানে কি, সহজাত, জন্ম থেকে যেগুলো একদম বৈশিষ্ট্যের সঙ্গে মিশে আছে তাকে আমরা ইনস্টিংটিভ বলি। তো এই সমস্ত আয়োজনগুলো একদম পুরো সহজাত মনে হবে তোমাকে। এ ব্রড স্ট্রিট উড রান থ্রু দ্য মিডল অফ দ্য ওয়ান পার্ট অফ দ্য ক্যাম্প, এবার যেখানে ক্যাম্প দেওয়া হচ্ছে সেই ক্যাম্পের মাঝখানে বা তাঁবুর মাঝখানে, সেই তাঁবুর মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা বেরিয়ে যায় ওখানে। অ্যান্ড হিয়ার ওয়ান কুড বাই ড্রাইড ফ্রুটস, মিল্ক, ডালস অ্যান্ড রাইস, এবং সেখানে যে দোকানগুলো দেওয়া হবে সেই দোকানে তুমি সেখানে কিনতে পারবে শুকনো ফল, আর মিল্ক মানে দুধ কিনতে পারবে, ডাল কিনতে পারবে, রাইস চাল কিনতে পারবে। দ্য টেন্ট অফ দ্য তহসিলদার, তহসিলদার মানে কি একজন সরকারি আধিকারিক, যাকে আমরা এই পঞ্চায়েত প্রধান এরকমটা আমি বলতে পারি। তো তহসিলদারও আমাদের সঙ্গে তীর্থযাত্রায় গিয়েছিলেন, তো তিনি ছিলেন, তার যে তাঁবুটা, তাঁর তাঁবু কিন্তু আলাদা জায়গায় দেওয়া হচ্ছিল না, উইথ দ্যাট অফ দ্য স্বামী অন দ্য ওয়ান সাইড অ্যান্ড মাই অন দ্য আদার, মানে তহসিলদারের যে তাঁবুটা দেওয়া হচ্ছে তার একদিকে ছিল স্বামীজির তাঁবু আর আরেকদিকে ছিল আমার তাঁবু, মানে আমি সিস্টার নিবেদিতা, আমার তাঁবু। তাহলে আমার তাঁবু একদিকে, স্বামী বিবেকানন্দের তাঁবু একদিকে, মাঝখানে তহসিলদারের তাঁবু। was generally placed near some advantageous spot for the lighting on the evening fire, আর আমাদের তাঁবুটা এমন জায়গায় দেওয়া হতো যেখানে অন্তত সন্ধ্যাবেলা আগুন জ্বালানোর সুবিধাটা পাওয়া যাবে, মানে জ্বালানি কাঠ পাওয়া যাবে বা আগুন জ্বালানোর সুবিধা আছে, এরকম জায়গায় আমাদের তাঁবুটা দেওয়া হতো। অ্যান্ড দাস হিজ নেবারহুড টেন্ডেড টু ফর্ম এ সোশ্যাল সেন্টার, এবং এইভাবে হিজ নেবারহুড মানে স্বামীজির নেবারহুড মানে কি স্বামীজির সান্নিধ্য, তো স্বামীজির সংস্পর্শে এই পুরো এলাকায় একটা সোশ্যাল সেন্টার গড়ে উঠতো, একটা সামাজিক মেলামেশার কেন্দ্র গড়ে উঠতো, মানে সবাই একে অপরের সঙ্গে কথা বলতো, সবাই মিলেমিশে একটা পাড়ার মতো পরিবেশ, গ্রামের মতো পরিবেশ, সোসাইটির মতো পরিবেশ সেখানে গড়ে উঠতো শুধুমাত্র স্বামীজির সান্নিধ্যের জন্য। আমরা সেকেন্ড যে খণ্ডে প্রবেশ করবো সেটা হচ্ছে দ্য টক অফ সাধুজ, মানে সাধুদের কথাবার্তা, এটা আমাদের সেকেন্ড অনুচ্ছেদ। There were hundreds of monks of all the orders with the গেরুয়া tents, এবার আমাদের এই তীর্থযাত্রায় শুধুমাত্র সাধারণ মানুষরা ছিল তা নয়, শত শত সাধুও সঙ্গে গেছিলেন, তবে অফ অল দ্য অর্ডার্স মানে বিভিন্ন সম্প্রদায়ের, মানে শুধুমাত্র একটা সম্প্রদায়ের সাধু তা নয়, বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা আমাদের সাথে গেছিলেন উইথ দ্য গেরুয়া টেন্টস, আর ওনাদের যে তাঁবুগুলো ছিল সেগুলো গেরুয়া কালারে ছিল, মানে গেরুয়া রঙের তাদের তাঁবুগুলো ছিল। সাম নো লার্জার দ্যান গুড সাইজ আমব্রেলা, আবার এক একটা তাঁবু এতটাই ছোট যে দূর থেকে দেখলে মনে হবে একটা আমব্রেলার মতো, ছাতার মতো, মানে ছাতার থেকে কোনো অংশে বড় নয় সেগুলো। অ্যান্ড অ্যামাংস দিজ, আর ওই তাঁবুগুলোর মধ্যে দ্য স্বামীজ ইনফ্লুয়েন্স অ্যাপেয়ার টু বি ম্যাগনেটিক, এবং ওই তাঁবুগুলোর মধ্যে যে সমস্ত সাধুরা থাকতেন সে সাধুদের কাছে স্বামীর যে প্রভাবটা সেটা কিন্তু বেশ অ্যাপিয়ার টু বি ম্যাগনেটিক, মানে খুব চমৎকার মনে হতো, হয় না? কিছু কিছু স্যার থাকেন ছাত্রদের উপর দারুণ প্রভাব থাকে, মানে ওই স্যারকে বাচ্চারা খুব শ্রদ্ধা করে, সম্মান করে, এবং উনি আসার সঙ্গে সঙ্গে বাচ্চাদের ভক্তি বেরিয়ে পড়ে। তো এখান থেকে আমরা বলতে পারি ওই স্যারের দারুণ প্রভাব রয়েছে ওই ছাত্রদের উপরে। এখানে দেখা যেত ওই সাধুদের উপরে দারুণ প্রভাব রয়েছে স্বামী বিবেকানন্দর, মানে বিবেকানন্দকে দেখলে যেন তারা আনন্দে আত্মহারা হয়ে উঠতো। The more learned of them swarmed about him at every halting place,
এবারে সাধুদের মধ্যে যারা একটু বেশি শিক্ষিত, মানে বেশি লার্ন, মানে বেশি বিদ্বান, এরকম সাধুরা তারা কি করতো না, স্বামীজিকে ঘিরে ধরতো। সোয়ার মানে দলে দলে ছুটে আসতো স্বামীজির কাছে, স্বামীজিকে ঘিরে ধরতো অ্যাট এভরি হল্টিং প্লেস। মানে তীর্থযাত্রার সময় যারা 9 দিনের যাত্রা বা 8 দিনের যাত্রা, তো এক একটা সন্ধ্যাবেলা এক জায়গায় হল্ট করতে হচ্ছে, এক জায়গায় থামতে হচ্ছে। তো প্রত্যেকটা সেই থামার জায়গায় স্বামীজির তাঁবুকে কেন্দ্র করে ভিড় জমাতো ওই শিক্ষিত সাধুরা। ফিলিং হিজ টেন্ট, তারা স্বামীজির তাঁবুকে ভরিয়ে তুলতো অ্যান্ড রিমেনিং অ্যাবজর্বড ইন দ্য কনভারসেশন। এবং স্বামী বিবেকানন্দের সঙ্গে তারা বিভিন্ন কথাবার্তায় নিমগ্ন থাকতো, মানে কথাবার্তায় বা আলোচনায় তারা মগ্ন হয়ে যেত, একটা গভীর আলোচনায় তারা ব্যস্ত হয়ে যেত। থ্রু আউট দ্য আওয়ার্স অফ ডে লাইট, যতক্ষণ দিনের আলো থাকতো, মানে স্বামীজিকে কেউ একা ছাড়তো না। স্বামীজির কাছে কথা শোনার জন্য বা স্বামীজির ভাষণ শোনার জন্য বা স্বামীজির আলোচনা শোনার জন্য তারা কিন্তু মগ্ন হয়ে থাকতো, অপেক্ষায় অধীর হয়ে থাকতো। দ্য টক অন দেয়ার সাইড হি টোল্ড আস আফটারওয়ার্ড হ্যাড বিন অল অফ শিবা। অ্যাকচুয়ালি উনাদের যে কথাবার্তা হতো, যেমনটা বিবেকানন্দ আমাদেরকে পরবর্তীকালে বলেছিলেন, হ্যাড বিন অল অফ শিবা, সেটা ভগবান শিবকে কেন্দ্র করে। মানে আমরা পরবর্তীকালে জিজ্ঞেস করতাম যে স্যার, বিবেকানন্দকে জিজ্ঞেস করতাম যে স্যার, ওই যে সাধুরা আপনার তাঁবুতে জড়ো হয়, আপনার সঙ্গে কথাবার্তা বলে, তো আপনাদের কথাবার্তা কি বিষয় হয়? তখন বিবেকানন্দ আমাদেরকে বলতেন যে আমাদের সমস্ত কথাবার্তা অন্য কোনো বিষয়কে নিয়ে হয় না, আমাদের সমস্ত কথাবার্তা ভগবান শিবকে নিয়ে হয়। And they had remonstrated with him seriously when he had insisted occasionally on drawing their attention to the world about them. অ্যাকচুয়ালি যখন বিবেকানন্দ মাঝে মাঝে অকেজনালি, মানে মাঝে মাঝে ওই সাধুদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেন তাদের বহির্জগৎ সম্পর্কে, বহির্দুনিয়া সম্পর্কে, তখন কিন্তু অ্যাকচুয়ালি ওই সাধুরা মিলে বিবেকানন্দকে ভর্ৎসনা করতো, মানে বকুনি দিত। হয় না, মানে কিছু কিছু বাচ্চা থাকে শুধু পড়াশোনা ছাড়া কিছু বুঝতে চায় না। এবার স্যার পড়ানোর মাঝে যদি কোনো কারণে জোকস টোকস বলেন, তাহলে ওই বাচ্চারা বিরক্ত হয়, তারা স্যারকে বলে যে স্যার আমরা পড়াশোনা শুনতে এসেছি, জোক শুনতে আসেনি। ঠিক একইভাবে সাধুরা বিবেকানন্দকে বলতো যে আমরা অন্য বাইরের জগতে কোনো আলোচনা শুনবো না, যা কিছু আলোচনা করবেন, যা কিছু বলবেন ভগবান শিবকে নিয়ে বলুন। তাই যখনই বিবেকানন্দ তাদের দৃষ্টি অন্যদিকে আকর্ষণ করার চেষ্টা করতেন, তারা কিন্তু বিবেকানন্দকে ভর্ৎসনা দিত বা বকুনি দিত। ইভেন ফরেনার্স দে আর্জড ওয়ার মেন, তারা বলতো, তারা অনুরোধ করতো, তারা যুক্তি দেখাতো যে এমনকি বিদেশিরাও কিন্তু মানুষ, যারা আমাদের দেশে বাস করে তারাও মানুষ, যারা বিদেশে বসবাস করছেন তারাও মানুষ। তাহলে হোয়াই মেক সাচ ডিস্টিংশনস বিটুইন স্বদেশ অ্যান্ড বিদেশ? তাহলে স্বদেশ এবং বিদেশ এই বিভাজনটা কেন? সকলেই তো আমরা মানুষ, সকলেই তো আমরা ভগবানের দ্বারা সৃষ্টি, সকলেই আমাদের রক্ত মাংস রয়েছে, তাহলে স্বদেশ আর বিদেশ এই বিভাজনটা কেন? নর কুড মেনি অফ দেম আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্মথ অফ হিজ লাভ অ্যান্ড সিম্প্যাথি ফর মোহামেডানিজম। আমরা সবাই জানি বিবেকানন্দ হচ্ছে হিন্দু ধর্মের প্রতীক, হিন্দু ধর্মের প্রচারক, কিন্তু খুব কম জন জানি যে সেই সময় বিবেকানন্দের মধ্যে যে ভালোবাসা এবং সহানুভূতি ছিল কাদের জন্য? মোহামেডানিজম মানে কি? মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য বিবেকানন্দের যে ভালোবাসা ছিল, যে সিম্প্যাথি ছিল, সেটা কিন্তু আমাদের মধ্যে বেশি জন কিন্তু এটা বুঝতে পারেনি, বা খুব কম জন বুঝতো। বেশিরভাগ জন জানতো না যে বিবেকানন্দের মধ্যে সহানুভূতি ছিল, ভালোবাসা ছিল মুসলিমদের জন্য। দি সেম আদার ওয়ার্ল্ডলিনেস দ্যাট মেড স্বদেশ অ্যান্ড বিদেশ indistinguishable also prevented these simple souls from formally conceiving of a unity in which Hindu and Mohammedan were but rival elements. যে পরলোক চিন্তা স্বদেশ ও বিদেশকে অভিন্ন বোঝাতো, সেই চিন্তাই সরল মনের ব্যক্তিগণের হিন্দু ও মুসলমান যে এক অখণ্ড সত্তার দুটি পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপ অঙ্গবিশেষ, এই চিন্তায় বাধা দিত। এই সাধুরা বলছেন, লাইনটা একটু ব্যাখ্যা করি, মানে এই সাধুরা বলছেন কি যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন সবাই এক, স্বদেশ আর বিদেশ সবাই এক। তাহলে ওনারা এই স্বদেশ আর বিদেশকে তারা অভিন্ন ভাবছেন, ইনডিস্টিংগুইশেবল ভাবছেন, মানে একই মনে করছেন যে সবাই আমরা এক। আবার সেই সিম্পল সোল, মানে সেই যে সাধুদের আত্মাগুলো, তারা আবার সাধারণভাবে একটা আইডিয়াকে মেনে নিতে পারছেন না, তাদের সেই ভাবনায় বাধা তৈরি হচ্ছে যে সমস্ত জাতির মধ্যে একটা ঐক্য রয়েছে, যে ঐক্যের মধ্যে হিন্দু আর মোহামেডান এটা দুটো পরস্পর প্রতিদ্বন্দ্বী রূপ একটা উপাদান, এইটা ওনারা কিন্তু আবার ভাবতে পারছেন না। যারা ঐক্যের কথা বলছেন, আবার হিন্দু আর মুসলমান এই দুটো যে দুটো পরস্পর প্রতিদ্বন্দ্বী দুটো ধর্মীয় উপাদান, এইটা তারা আবার সহজে ভাবতে পারছেন না। দ্য সয়েল অফ দ্য পাঞ্জাব দে আর্গিউড ওয়াজ ড্রেন্সড উইথ দ্য ব্লাড অফ দোজ হু হ্যাড ডায়েড ফর দ্য ফেথ। তাদের যুক্তি কি ছিল? যে পাঞ্জাবের যে মাটি, পাঞ্জাবের মাটিও রক্তে ভিজেছে। কাদের রক্তে? পাঞ্জাবের ওখানে রক্ত ঝরিয়েছে কারা? সেই সমস্ত মানুষরা যারা বিশ্বাসের জন্য প্রাণ হারিয়েছেন। হেয়ার অ্যাট লিস্ট লেট হিম প্র্যাকটিস এ ন্যারো অর্থোডক্সি। চলুন এখানে অন্তত বিবেকানন্দের মধ্যে একটা গোড়ামি কাজ করতো, তিনি একটা ধর্মীয় গোড়ামি, উনার মধ্যে একটা ব্যাখ্যা স্বরূপ বেরিয়ে আসতো, উনি ব্যাখ্যা করতেন ধর্মীয় গোড়ামির কথা। ইন অ্যান্সার টু দিস, এর উত্তরে, অ্যাজ বিকাম ওয়ান হু ওয়াজ ইন ফ্যাক্ট অ্যান অ্যানাক্রনিজম অব দ্য ফিউচার,
এই ক্ষেত্রে আমরা বিবেকানন্দকে সেরকম একটা ব্যক্তি বলতে পারি যিনি হচ্ছেন ফিউচারের অ্যানাক্রনিজম, মানে বিবেকানন্দ একটু কালের আগে তিনি পৃথিবীতে জন্ম লাভ করেছেন। বিবেকানন্দ যেরকম ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন, মানুষের মধ্যে ধর্মীয় বিশ্বাস জাগানোর চেষ্টা করতেন, সেটা অ্যাকচুয়ালি ভবিষ্যতের ধারণা। তিনি ওই যুগে জন্মে গেছেন যে যুগে মানুষ এটাকে সহজে মেনে নিতে পারছেন না। তিনি একটা মানবতাবাদ গড়ে তোলার চেষ্টা করছেন যেটা ভবিষ্যতের ধারণা, আর তিনি ওই ভবিষ্যতের আগে চলে আসা একজন ব্যক্তি যিনি এটা প্রচার করার চেষ্টা করছেন। দ্য স্বামী মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দোজ মোমেন্ট দ্যাট ওয়ার এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথরেন অ্যান্ড ড্রোভ হিজ প্রিন্সিপলস হোম টু দেয়ার মাইন্ডস উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স। এই ব্রেথরেন মানে কি? গুরু ভাই। আর ভেহিমেন্স মানে প্রবল আগ্রহ। মানে যখনই বিবেকানন্দকে বলা হচ্ছে যুগের আগে চলে আসা একজন অবতার যিনি মানবতাবাদের প্রচার করছেন, তো সেই মুহূর্তে স্বামীজি কি করলেন না, প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, ওই মুহূর্তে তিনি একটু নীরব থাকলেন, তিনি প্রচার বেশি বাড়ালেন না, কথা বেশি বাড়ালেন না। দ্যাট ওয়াজ এক্সপ্রেসিভ অফ হিজ লাভ ফর দ্য ব্রেথরেন, যেটা হয়তো তার বেশি ভালোবাসা প্রকাশ করবে তার গুরুর প্রতি, সেটাকে তিনি আপাতত চেপে গেলেন। কারণ যেহেতু সাধুদের সঙ্গে তর্ক চলছে, এখন কথা বাড়ালে বেশি ঝগড়া হবে, তাই তখনকার মতো তিনি চেপে গেলেন। এবং ড্রোভ হিজ প্রিন্সিপালস হোম টু দেয়ার মাইন্ডস, এবং তার ভক্তদের মধ্যে একটা জিনিস, ভক্তদের মাথায় একটা জিনিস ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন উইথ গ্রেটার ফোর্স অ্যান্ড ভেহিমেন্স, প্রবল আগ্রহ এবং শক্তি দিয়ে একটা তার নিজস্ব ধারণা ভক্তদের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন। বাট অ্যাজ হি টোল্ড দ্য টক অফ হিজ ওয়ার্ম ডিসকাশন, এবং যেই তার এই উষ্ণ কথাবার্তার কথা তিনি বলছিলেন, দ্য ফরেন মাইন্ড কুড নট হেল্প উইথ সাম অ্যামিউজমেন্ট, বিদেশি মন ওখানে যারা ছিল, বিদেশি মানুষ যারা ছিল, তারা কিন্তু বেশ মজা পেল এবং মজার সঙ্গে এটা লক্ষ্য না করে পারল না। নোটিং দ্য প্যারাডক্স দ্যাট দ্য তেহসিলদার হিমসেলফ অ্যান্ড দ্য মেনি অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অফ দ্য পিলগ্রিমেজ হ্যাড বিন মুসলমান। তারা একটা প্যারাডক্স, মানে একটা বিপরীত ধর্মী একটা জিনিস তার লক্ষ্য করলো। যখনই বিবেকানন্দ এই ব্যাখ্যাগুলো করছেন, তখন বিদেশি যে ব্যক্তিরা ওই তীর্থযাত্রায় ছিল, তারা একটা জিনিস লক্ষ্য করলো যে ওই তীর্থযাত্রায় যিনি তহসিলদার আছেন, সরকারি অফিসার আছেন, এবং আরো অনেক অফিসার আছে এবং চাকররা আছে যারা তীর্থযাত্রায় গেছে, ওরা সবাই কিন্তু মুসলমান লোক, মুসলিম লোক। and that no one had dreamed of objecting to their entering the cave with the Hindu worshippers, এবং হিন্দু তীর্থযাত্রীদের সঙ্গে, হিন্দু ভক্তদের সঙ্গে তারা ওই গুহায় প্রবেশ করবে, অমরনাথ দর্শন করবে, শিবলিঙ্গ দর্শন করবে, এটাতে ওই গুহাতে ঢুকাতে তারা যে বাধাপ্রাপ্ত হতে পারে, তারা যে বাধা পেতে পারে, এটাকে কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। অন দ্য আলটিমেট অ্যারাইভাল অফ দ্য অ্যাট দ্য শ্রীং, ওই শৃঙ্গে যখন সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গেলে, ওই গুহাতে প্রবেশ করতে গেলে, শিবলিঙ্গ দর্শন করতে গেলে, এই মুসলমান লোকেরা তারা যে বাধাপ্রাপ্ত হবেন, এরা কিন্তু বিদেশি লোকেরা কখনো ভাবেননি। কোন বিদেশি লোকেরা? যারা তীর্থযাত্রায় সঙ্গে আছেন, তারা স্বপ্নেও ভাবতে পারেননি। The Tehsildar came afterward indeed with a group of friends begging formal acceptance by the Swami as disciples. তো পরবর্তীকালে সমস্যাটা তৈরি হয়ে গেছে যে মুসলমান তীর্থযাত্রী অনেকে গেছে, তারা কিন্তু গুহায় ঢুকতে পারছে না, শিবলিঙ্গ দর্শন করতে পারছে না, বাধা দান করা হচ্ছে। আপাতত তাদেরকে কিছুক্ষণ সাময়িকভাবে হিন্দু সাজতে হবে, তবেই তারা গুহায় প্রবেশ করতে পারবে। তাই তহসিলদার নিজেও এলেন এবং কয়েকজন বন্ধুদেরকে সঙ্গে নিয়ে এলেন এবং তারা স্বামীজির কাছে অনুরোধ করলেন, বেগিং মানে অনুরোধ করলেন, যে আপাতত ফর্মালি একটু আমাদেরকে শিষ্য হিসেবে গ্রহণ করে নিন, যাতে আপনার শিষ্যের পরিচয় দিয়ে আমরা গুহায় প্রবেশ করতে পারি। এবং তারা স্বামীজিকে অনুরোধ করলো যে সাময়িককালের জন্য, আপাতত টেম্পোরারি ভাবে আমাদেরকে কিন্তু আপনার ভক্ত বা শিষ্য হিসেবে গ্রহণ করুন। অ্যান্ড ইন দিস নো ওয়ান সিম টু ফাইন্ড এনিথিং ইনকনগ্রুয়াস অর সারপ্রাইজিং। এই যে মুসলমান লোকেরা বিবেকানন্দকে রিকোয়েস্ট করছে আপনার ভক্ত বানিয়ে নিন, যাতে আমরা গুহায় প্রবেশ করতে পারি, শিবলিঙ্গকে দর্শন করতে পারি, অমরনাথে গুহা দর্শন করতে পারি, এই যে তারা অনুনয় বিনয় করলো, অনুরোধ করলো, এটা কিন্তু অবাক হওয়ার মতো কিছু ছিল না। বা যারা ওখানে উপস্থিত ছিল, যারা জিনিসটাকে দেখলো, তারা কেউই কিন্তু অবাক হলো না, কারণ আপাতত সিচুয়েশনকে সামাল দিতে হবে, তাই না? লিভিং ইসলামাবাদ, আর আমরা একটা সময় ইসলামাবাদ ত্যাগ করলাম। ইসলামাবাদ ত্যাগ করে উই কট আপ সামহোয়ার উইথ দ্য পিলগ্রিমেজ, কিছু দূর আমরা একা হাঁটলাম, তারপর কিছুটা গিয়ে আমরা পিলগ্রিমেজদের সঙ্গে একত্রিত হয়ে গেলাম। মানে বাকি তীর্থযাত্রী 2000-3000 তীর্থযাত্রী, তাদের দলে আমরা ভিড়ে মিশে গেলাম, একত্রিত হয়ে গেলাম। অ্যান্ড ক্যাম্পড উইথ ইট, এবং প্রথম দিন রাত নামলো, সন্ধ্যা নামলো, আমাদের তাঁবু দিতে হলো এবং আমাদের তাঁবুটা পেতে ফেলতে হলো ফর দ্যাট নাইট, ওই রাতের জন্য। কোথায় তাঁবুটা দেওয়া হলো না, অ্যাট পবন বলে একটা জায়গা আছে, ওখানে আমাদের তাঁবুটা দেওয়া হলো। এ প্লেস ফেমাস ফর ইটস হোলি স্প্রিংস, এই পাওয়ান জায়গাটা এমন জায়গা যেটা কিন্তু তার বিখ্যাত ঝর্ণার জন্য বিখ্যাত। ওখানে নামি দামি অনেক ঝর্ণা আছে, যার সঙ্গে বিভিন্ন ধর্মীয় কাহিনী জড়িয়ে আছে, সেই পবিত্র ঝর্ণাগুলো সেখানে উপস্থিত রয়েছে। আই ক্যান রিমেম্বার, আমি পরিষ্কার মনে করতে পারি, ইয়েট দ্য ব্রিলিয়েন্স অফ দ্য লাইটস রিফ্লেক্টেড ইন দ্য ক্লিয়ার ব্ল্যাক ওয়াটার্স অফ দ্য ট্যাঙ্ক দ্যাট ইভিনিং অ্যান্ড থ্রংস অফ পিলগ্রিমস প্রসিডিং ইন লিটল গ্রুপস ফ্রম শ্রীন টু শ্রীন। এবং আমরা দেখতে পাচ্ছিলাম ওই ঝর্ণার জল যেখানে জড়ো হয়, সেখানে হ্রদের মতো বা পুকুরের মতো বা জলাশয়ের মতো একটা অংশ তৈরি হয়, সেখানে কালো জল জমা হয়, আর সেই কালো জলে সন্ধ্যাবেলা যখন সূর্যের আলো পড়ে, লাইটসগুলো রিফ্লেক্টেড হয়, সেটা দারুণ দৃশ্য, সেটা আমার এখনো পরিষ্কার মনে আছে।
আর তার সঙ্গে তীর্থযাত্রীরা 2000-3000 জন তীর্থযাত্রী একসঙ্গে এক দলে দলে মিলে তারা এক শৃঙ্গ থেকে অন্য শৃঙ্গে যাত্রা করছে। এই যে অপরূপ দৃশ্য, এই দৃশ্য আমি কখনো ভুলতে পারি না। আমি যতদিন বেঁচে থাকবো এই দৃশ্যটা আমার মনে থাকবে, অমরনাথ যাত্রার এই মনোরম, অপূর্ব এবং অবর্ণনীয় এই দৃশ্যখানা। তো টেক্সটটা অনেক বড়, আমরা দুটো পার্টে পড়বো। আজকে আমরা পার্ট 1 শেষ করলাম, বলতে গেলে অর্ধেকটাই পড়ে ফেললাম, আর বাকি অর্ধেকটা আমরা পার্ট 2 ভিডিওতে আলোচনা করব। আশা করছি তোমাদের এই অর্ধেকটা ধারণা পরিষ্কার হলো। সিস্টার নিবেদিতা এখানে কি বলতে চেয়েছেন, অমরনাথ যাত্রার একটা সুন্দর বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন, তার একটা ঝলক আমরা পেলাম। আর পরের ঝলকটা আমাদের নেক্সট এপিসোডে আসবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অপেক্ষা করো নেক্সট এপিসোড বা পরের যে পার্ট 2, ওই ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে।